কেন এত সুন্দর একটা বাড়ির নামে মানুষ মিছে মিছে বদনাম লটায় যা বুঝি না দাদা। এই তো আপনারা দেখলেন, আপনাদের কি কোনো কিছু মনে হলো? না না, সত্যিই তো বাড়িটা তো বেশ ভালোই। আর তাছাড়া সব থেকে বড় কথা, আমরা যেমনটা চাইছিলাম সেটাও ঠিকঠাকই মিলে গেছে। নিরিবিলি, শহর থেকে দূরে, আমাদের কোনো সমস্যা নেই। আর তাছাড়া বাড়িটা নিয়ে কী গুজব, তাতে কর্ণপাত করবার সময় বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। কি বলো নিশা, তোমার কি মত? তুমি যেটা ভালো বুঝবে, আমি আর কি বলবো। তবে আমার মনে হয় একবার খোঁজ খবর নিয়ে সিদ্ধান্তটা নিলেই ভালো হতো। কারণ এখনকার সময় দাঁড়িয়ে অকারণে গুজব ছড়ানোর মতন বেকার সময় মনে হয় কারুরই নেই। যা রটে তার কিছুটা বোধহয় ঘটে। আরে বৌদি, আপনি বুঝছেন না, জলের দরে বাড়িটা বিক্রি হচ্ছে। বেশি খোঁজ খবরের চক্করে পড়ে দেরি করে ফেললে কিন্তু এ বাড়ি হাতছাড়া হয়ে যাবে। আমি বলে রাখছি, মালিকেরও বাড়িটা বিক্রির তাড়া আছে। তারা বাড়িটা বেচে সপরিবারে ক্যানাডায় শিফট হতে চায়। তাই যত তাড়াতাড়ি বাড়িটা বিক্রি হয় তাদের ততই ভালো। খদ্দের কিন্তু আরও আছে, একদম রেডি বাড়িটা নেওয়ার জন্য, বুঝলেন? ভেবে দেখুন। না না, ভাবার আর কিছু নেই। আপনি মালিকের সাথে কথা বলে ডিল ফাইনাল করুন। আমাদেরও তাড়াতাড়ি শিফট হবার তাড়া আছে। কিন্তু নিশা, তুমি একজন শিক্ষিতা মেয়ে হয়ে এসব কি কথা বলছো? ওসব হচ্ছে খারাপ লোকদের বদ মতলব। বাড়িটা বিক্রি হতে দিতে চায় না, তাই ওই সমস্ত গুজব ছড়ায়। যান, আপনি যত তাড়াতাড়ি সম্ভব কাগজপত্র রেডি করুন। আমরা এই সপ্তাহেই শিফট হতে চাই। হয়ে যাবে দাদা, কিচ্ছু চিন্তা করবেন না। আপনি শুধু আমার একটু কমিশনটা দেখে নেবেন প্লিজ। এত ভালো একটা বাড়ি পাইয়ে দিচ্ছি, বুঝতেই তো পারছেন। নতুন বাড়িটায় শিফট হতে হতে দিন 10 লেগে গেল। জিনিসপত্র এখনো সব আনা হয়নি। 7 বছর ধরে ভাড়া বাড়িতে রয়েছি। শহরের প্রান্তে বাড়িটা পেয়ে গেলাম জলের দরে প্রায়। তাই আর দ্বিতীয়বার ভাবলাম না। চাকরি করে যতটুকু সঞ্চয় করেছিলাম তার সঙ্গে নেশার কিছু গয়না বন্ধক দিয়ে বাড়িটা কিনেই ফেললাম। বাড়িটা নিয়ে নাকি নানান রকম বদনাম রয়েছে। এই বাড়িতে নাকি কেউ থাকতে পারে না। এর আগে নাকি যারাই বাড়িটা কিনেছে তারাই নাকি জলের দামে অর্ধেক টাকায় বাড়িটা বেচে দিয়ে পালিয়েছে। এই তো গতকাল বিকেলেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় একজন বয়স্ক লোক উপযাচকের মতন এসে জ্ঞান দিতে শুরু করলো। বাড়িটা কিনেই ফেললেন? একটু খোঁজ খবর নিয়েছিলেন কি? খোঁজ খবর নিলে বোধহয় বাড়িটা কিনতেন না। আমি বিরক্ত হয়ে বললাম, কেন, কি প্রবলেম? ভূত আছে এই বাড়িতে? তাতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। ভূত থাকলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু কি যে আছে তা কেউ জানে না। যারা পালিয়ে গেছে তারা বেঁচে গেছে, কিন্তু যারা পালায়নি, যারা গোয়ার তুমি করে থেকে গেছে, তারা উধাও হয়ে গেছে এই বাড়ির ভেতরে। গত বছরও শীতকালের দিকে একদল পিকনিক পার্টি এসেছিল। তাদের বাড়িটা পছন্দ হয়ে যায়, তাই কয়েকদিন এই বাড়িতে থাকবার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুদিন পর থেকে তাদের কাউকেই আর বাড়িতে পাওয়া যায়নি। অথচ তাদের গাড়ি বাড়ির সামনেই দাঁড় করানো ছিল, জিনিসপত্র সব ছিল, শুধু ছিল না মানুষগুলো। বাড়িটা দেখাশুনো করবার জন্য একজন লোক রাখা হয়েছিল, সেও দুদিন পর উধাও হয়ে যায়। আজ পর্যন্ত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে এই সমস্ত বলে ভয় দেখাতে চাইছি। দেখুন, আপনি আমার ছেলের বয়সী, আপনাকে ভয় দেখানোর কোনো অভিলাষ আমার নেই। আমি শুধু আপনাকে সত্যিটা জানালাম, যাতে আপনি সতর্ক হতে পারেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে, তোমার বাগান ঘোরা হলো? হ্যাঁ বাবা, বাড়ির পেছন দিকটায় যে এত বড় বাগান রয়েছে সেটা সামনে থেকে দেখে বোঝাই যায় না। তবে আর একটা জিনিস দেখলাম জানো, সেটা দেখেই অবাক হয়ে গেলাম। কি দেখলে? বাগানের ভেতর কতগুলো মূর্তি। মূর্তি? কিসের? মানুষেরই মূর্তি, তবে ভারী অদ্ভুত ধরনের, একদম জীবন্ত মানুষের মতন। যে মূর্তিগুলো বানিয়েছে তার হাতের কাজ খুব নিখুঁত, কিন্তু অত ভালো ভালো মূর্তিগুলো বাগানের ভেতর কে ফেলে গেছে বলো তো? সত্যিই তো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখবক্ষণ। এখন যাও, রান্না বসাও তাড়াতাড়ি, ভীষণ খিদে পেয়েছে। রাতের বেলা হঠাৎ ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলাম
নিশা বিছানায় নেই। সে কি, কোথায় গেল? একা একা তো নিশা বাইরে কোথাও যাবে না। দরজাটা খোলা। দেওয়াল ঘড়িতে দেখলাম রাত 2টো বাজে। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকার। নিশা, 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 কোথায় তুমি? নিশা! অনেকবার ডাকা সত্ত্বেও তার কোনো সাড়া পেলাম না। খুঁজতে খুঁজতে বাড়ির পেছন দিকটায় এসে দেখলাম বাগানটার দিকে তাকিয়ে নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে বললাম, এ কি নিশা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? নিশা কিছু বলল না। যেমনভাবে তাকিয়েছিল তেমনভাবেই সামনের দিকে তাকিয়ে থাকলো। আমি এবারে ওকে একটা জোরে ধমক দিয়ে বললাম, নিশা! এবার যেন ওর হুঁশ ফিরল। হ্যাঁ, এ কি? আমি এখানে কি করছি? তারপর আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। নিশা, তুমি এখানে কখন এসে দাঁড়ালে? কি হয়েছিল? বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি কখন এখানে এসেছি, আমি কিভাবে এখানে এলাম আমি জানি না। রাতের বেলা এমনিতেই আমার ভয় করে। আমি কিভাবে এখানে একা একা আসবো? ভেবে দেখলাম নিশা মিথ্যে কথা বলছে না। সত্যি ওর পক্ষে এখন এইখানে আসা সম্ভব না। তাহলে আমি কিছু বললাম না। ওকে নিয়ে চলে এলাম ঘরে। সেদিন সারা রাত আমার ঘুম এলো না। সকাল হতেই বাগানটায় ঘুরতে গেলাম। গিয়ে দেখলাম নিশা মিথ্যে কথা বলেনি। সত্যিই বাগানের ভেতরে মূর্তিগুলো রাখা রয়েছে, আর সেগুলো যেন সত্যিই জীবন্ত মানুষের মতো। নিখুঁত শিল্পশৈলী। এমন নিখুঁত মূর্তি আমি আগে কোনো দিনও দেখিনি। কে রেখে গেছে মূর্তিগুলো এই বাগানের ভেতর? অনেক সময় দেবতাদের মূর্তি পুজো শেষ হয়ে গেলে কোনো কোনো মানুষ গাছের নিচে রেখে যায়, কিন্তু এগুলোর কোনোটাই দেবতার মূর্তি বলে মনে হচ্ছে না। তাহলে এগুলো কিসের মূর্তি? সেদিন অফিসে গিয়ে কাজে মন বসাতে পারলাম না। অফিস ছুটির পরে একটু চায়ের দোকানে বসলাম আমি আর আমার সহকর্মী বিকাশ। বিকাশ বলল, কি ব্যাপার বলতো? আজ সকাল থেকেই দেখছি তোর মুডটা ঠিক নেই। কম্পিউটার নিয়ে বসে হা করে কি যেন ভেবেই যাচ্ছিস সারাদিন। ভাগ্যিস আজকে ম্যানেজারটা আসেনি। কি ভাবছিস এত? আমি চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বললাম, বিকাশ, তুই তো জানিস আমি একটা নতুন বাড়ি কিনেছি। হ্যাঁ, তুই তো যাওয়ার কথাও বলছিস অনেক দিন ধরে। সময় হচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। সে যাই হোক, তোর কি হয়েছে? কোনো প্রবলেম? বিকাশ, এইসব কথা কাউকে বলাও যায় না। যে শুনবে সেই হয়তো কি না কি ভেবে বসবে। তোকেই বলছি, শোন, বাড়িটা বোধহয় খুব একটা ভালো না। বাড়িটা নিয়ে কানাঘুষো কিছু কথা শুনেছি। নানান মানুষ নানান কথা বলে, কিন্তু আমি পাত্তা দিইনি কখনো। কিন্তু গতকাল রাতে সব শুনেই বিকাশ লাফিয়ে উঠল। তারপর বলল, সর্বনাশ! তুই কোন বাড়ি কিনেছিস? ওই যে নিমাইপুরের শেষ দিকে যে পুরনো মডেলের বাড়িটা, ওই বাড়িটাই। গাধা কোথাকার! ওই বাড়ি কেউ কেনে? আমাকে একবারও আগে বলতে পারলি না? চল শিগগিরই চল,
দেরি হলে বৌদি বিপদে পড়তে পারে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহ, তোকে এখন অত কিছু বোঝাতে গেলে দেরি হয়ে যাবে। আগে ওই বাড়িতে চল তাড়াতাড়ি, তারপর তোকে সব বলবো। আমি আর বিকাশ অন্তর্দন্ত হয়ে ছুটে এলাম বাড়িটার দিকে। গিয়ে দেখলাম নিশা ঘরের ভেতর নেই। বিকাশ, বিকাশ, নিশা? আমি জানি বৌদি কোথায়, চল তাড়াতাড়ি। বিকাশ আমাকে নিয়ে চলে গেল বাগানের দিকে। দেখলাম নিশা বাগানের পথ ধরে একা একা হেঁটে যাচ্ছে। বিকাশ বলল, অভি, অভি, বৌদিকে থামা শিগগির। আমি গিয়ে নিশাকে ধরে ফেললাম। আমি ছোঁয়া মাত্রই নিশা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ততক্ষণে বিকাশ আমার পাশে এসে দাঁড়িয়েছে। ও বলল, আর একটু দেরি হলে বৌদিকে আর ফিরে পেতিস না। চল তাড়াতাড়ি, এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। রাতারাতি একটা ভাড়া বাড়ি জোগাড় করে চলে গিয়েছিলাম। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ কি কারণে যেন ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই জানালার দিকে চোখ পড়ল। জানলা তো বন্ধ করেই রেখেছিলাম, কিন্তু কিভাবে যেন সেটা খুলে গেছে। খোলা জানলার বাইরে দাঁড়িয়ে আছে বাগানের ভেতরে থাকা সেই সব মূর্তিরা। আমি আটকে উঠলাম ভয়ে। এ কি করে সম্ভব? মূর্তিগুলো এখানে আসবে কি করে? এত দূরে তো মূর্তিগুলোর একা একা আসা সম্ভব না। পাশে তাকিয়ে দেখলাম নিশা ঘুমোচ্ছে। ওকে ডাকাডাকি করা ঠিক হবে না। মূর্তিগুলো স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। কেউ কি এগুলোকে এখানে এনে রেখেছে, কিন্তু কে বা সে কাজ করবে? হঠাৎ দেখলাম সেগুলো যেন আপনা আপনি অদৃশ্য হয়ে গেল। সারা রাত আর ঘুম এলো না। ভোর হতেই চলে গেলাম বিকাশদের বাড়ি। সব শুনে বিকাশ বলল, সর্বনাশ করেছে। মূর্তিগুলো তার মানে বৌদির পিছু নিয়েছে। ওরা চায় নিজেদের দল ভারী করতে। তার মানে ওরা আবার আসবে। তুই যেখানেই বৌদিকে নিয়ে যাবি ওরা সেখানেই যাবে। কিন্তু এর থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? বেচারি নিশা অসুস্থ। আমি কি করি বল দেখি ওকে নিয়ে? এদিকে অফিসে কাজেরও প্রচুর চাপ। অফিস কামাই করে বাড়িতেও তো বসে থাকতে পারবো না। ওই মূর্তিগুলোর মধ্যে সেই সব মানুষের আত্মারা বেঁচে রয়েছে। ওই মূর্তিগুলোকে ধ্বংস করা যাবে না, কিন্তু শুদ্ধ করা যাবে। চল আমার সাথে। কোথায়? ওই বাড়ির বাগানে। তার আগে আমাকে একটা জিনিস আনতে হবে। তুই একটু বস, আমি আসছি। আমাকে বসিয়ে রেখে বিকাশ চলে গেল। কিছুক্ষণ পরে একটা জলের পাত্র নিয়ে ফিরে এলো। চল, আশা করি এতে কাজ হয়ে যাবে। আমরা দুজনে চলে এলাম বাগানে। সেখানে মূর্তিগুলো একই রকম ভাবেই দাঁড়িয়ে আছে। বিকাশ এগিয়ে গিয়ে সেই পাত্র থেকে জলের মতন তরল পদার্থটা ঢেলে দিল মূর্তিগুলোর ওপরে। তারপর আমার পাশে এসে দাঁড়ালো। আমরা দুজনেই অবাক হয়ে দেখলাম প্রতিটা মূর্তির ভেতর থেকে কালো রঙের অবয়ব বেরিয়ে এসে ধীরে ধীরে শূন্যে মিলিয়ে যাচ্ছে। বিকাশ বলল, আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার তোরা চাইলে ওই বাড়িটা রেখেও দিতে পারিস। কিন্তু বিকাশ, তুই এটা কি করলি? বললাম না, সে অনেক কথা, পরে একদিন বলবো।